এটা একটা বেসিক যে জিনিসটা সমাস সম্পর্কে। তাহলে সমাস একটি সংস্কৃত শব্দ, তারপরে পারিভাষিক শব্দ। সমাস একটি প্রত্যয় সাধিত শব্দ, সেটা হলো কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। সমাস একটি প্রত্যয় সাধিত এবং কৃৎ প্রত্যয়। সমাসকে যদি আমরা প্রত্যয় আকারে ভাঙি তাহলে সম প্লাস অস প্লাস অ। ওকে, সমাস শব্দের অর্থ কি? একপদীকরণ, পদের মিলন এবং সংক্ষেপণ। আচ্ছা, তাহলে ভাইয়া সমাস কাকে বলে? সমাস কাকে বলে? আমরা যদি এটা বলি যে একাধিক পদকে একপদীকরণ করাকেই সমাস বলে, তাহলে কি ভুল হবে? একাধিক পদকে একপদীকরণ করাকেই সমাস বলে। আচ্ছা, এটা একপদীকরণ, ঠিক আছে। একাধিক পদকে এক পদীকরণ করাকে সমাস বলে। আচ্ছা, তাহলে একাধিক পদকে এক পদীকরণ করাকেই সমাস বলে। ওকে, এটার আমরা যদি এইভাবে বলি, দুই বা ততোধিক পদের সংক্ষেপণ বা মিলনকেই সমাস বলে, তাহলেও কিন্তু হয়। তো আমরা এটাই মনে রাখবো যে একাধিক পদকে একপদীকরণ করাকেই কি বলে? সমাস বলে। ওকে, তাহলে ভাইয়া সমাস জিনিসটাকে সেটা বুঝলাম, সমাস কাকে বলে সেটা বুঝলাম। এখন আমরা দেখব যে সমাস আসলে কি করে। আসলেই কি একপদীকরণ করে? আসলেই কি সংক্ষেপণ করে? আসলেই কি পদের মিলন ঘটায়? এইটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব। এরপরে আমরা প্রকারভেদগুলোতে যাব। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি একটা কথা লিখি, সেটা হলো মৌ সংগ্রহ করে যে মাছি, তাকে আমরা কি বলি ভাইয়া? মৌমাছি বলি। ওকে, আচ্ছা, ভালো করে দেখতে হবে ভাইয়া। এবার আর অন্যদিকে কোনো মন দেওয়া যাবে না। মনটা দিতে হবে কোথায়? ভাইয়ার ক্লাসে, এবং সেটা কোথায়? বোর্ডে। সবাই এদিকে লক্ষ্য রেখে অবশ্যই আমার কথাগুলো সুন্দরভাবে শুনবে। যদি বুঝতে না পারো অবশ্যই আমি আবার চেষ্টা করব। আচ্ছা, তাহলে মৌ সংগ্রহ করে যে মাছি, সেটাকে আমরা বলি মৌমাছি। ওকে, ঠিক আছে, মৌমাছি। এখন আমরা দেখব সমাস পদের মিলন ঘটায় কিভাবে, একপদীকরণ করে কিভাবে এবং সংক্ষেপণ করে কিভাবে। ভাইয়া, আমি বলেছিলাম পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকেই পদ বলে এবং বিভক্তিযুক্ত প্রত্যেকটি শব্দকেই পদ বলে। বিভক্তি কিন্তু আমাদের লাগবে তৎপুরুষ সমাসে, অবশ্যই বিভক্তিগুলো লাগবে। বিভক্তি 7 প্রকার। আচ্ছা ভাইয়া, তাহলে এখানে একটা পদ। ওকে, এইটা 2 3 4 5। ভাই, মৌ একটা পদ এবং সংগ্রহ করা এইটা একটা পদ। সংগ্রহ একটা পদ, করে একটা পদ, যে একটা পদ, মাসি একটা পদ। ওকে, এখন পদ কত প্রকার আছে কেউ কি বলতে পারবে? শব্দতত্ত্বের আর এক নাম রূপতত্ত্ব। খুশি খান, শব্দতত্ত্বের আর এক নাম রূপতত্ত্ব। খুশি খান, বুঝতে পেরেছো? শব্দতত্ত্বের আর এক নাম রূপতত্ত্ব। আচ্ছা, পদ 5 প্রকার। সুন্দর। 6 প্রকার। আর প্রধানত 2 প্রকার। ওকে, আচ্ছা, ওকে ওকে, আর লাগবে না। ওকে ওকে, আচ্ছা, পদ যেটা আমাদের পুরাতন বই ছিল 9-10-এর, 20 সাল বা 19-20, 18-20 এইগুলার যে বই ছিল,
সেইটাতে পদ প্রধানত 2 প্রকার দেওয়া ছিল, কিন্তু 21 এবং 22 সালের যে বইটা আসছে সেখানে পদ একবারে 8 প্রকার দেওয়া আছে। ঠিক আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ, আবেগ শব্দ, এই হলো 8 প্রকার। আর পুরাতন যে বইটা ছিল সেটাই আমাদের 2 প্রকার ছিল প্রধানত, একটা ছিল সব্যয় এবং একটা ছিল অব্যয়। অব্যয় পদকে আবার আমরা বিভিন্ন প্রকার ভেদগুলো এইগুলো। আচ্ছা, আমরা এখন সমাস নিয়ে আলোচনা করছি। তো এখানে মৌ একটা পদ, সংগ্রহ করে একটা পদ, যে মাসে একটা পদ। আচ্ছা, এই যে এখানে 5টা পদ আছে, কিন্তু ভাইয়া এখানে কয়টা পদ আছে? একটা পদ। যদি আমরা একদম এই যে একটা পদ আছে, তাহলে পদ সমাস যে এক পদীকরণ করে বা পদের মিলন ঘটায় বা সংক্ষেপণ করে, কিভাবে এক পদীকরণ কিভাবে করলো? এখানে 5টা পদ থেকে শুধুমাত্র একটি পদ বানিয়ে দিয়েছে সমাস। তাহলে সমাসের যে বৈশিষ্ট্য সেটাকে আমরা বলতে পারি কিন্তু যে সমাস একাধিক পদকে এক পদীকরণ করে, সংক্ষেপণ করে, পদের মিলন ঘটায়, এটা কিন্তু সমাসের বৈশিষ্ট্য। ওকে। আচ্ছা ভাইয়া, সমাসের উদ্দেশ্য কি? বাক্য এবং শব্দের সংক্ষেপণ হলো সমাসের উদ্দেশ্য। আচ্ছা, তাহলে এটা হলো মৌমাছি, আর এটা আমরা 5টা পদ থেকে একটি পদ বানিয়েছি। যেহেতু আমরা এখানে একটি পদ বানিয়েছি, এইটার নাম দেব আমরা সমস্ত পদ। কি নাম দেব ভাইয়া? সমস্ত পদ। এইটার নাম কি ভাইয়া? সমস্ত পদ। ওকে, এইটার নাম হলো সমস্ত পদ। আর সমস্ত পদের ভিতরে 2টা পদ থাকে, সমস্ত পদের ভিতরে 2টা পদ থাকে। তাহলে সমস্ত পদ কাকে বলে ভাইয়া? বড় যে বাক্য অংশ বা যেই ব্যাস বাক্য, এইটার নাম কি ভাই? বড় যে অংশটা, এই যে 5টা পদ আছে, এইটার নাম হলো ভাইয়া ব্যাস বাক্য। এইটার নাম কি ভাই? ব্যাস বাক্য। এটাকে আমি সংক্ষেপে এইভাবে বলে থাকি, ব্যাস বি, ব্যাস বি। আচ্ছা ভাইয়া, ব্যাস বি কি? ব্যাস, ব্যাসতে ব্যাস বাক্য। আচ্ছা, দন্তের সাথে আমাদের সমাস বাক্য। আচ্ছা, বিতে কি ভাইয়া? বিগ্রহ বাক্য। ক্লিয়ার? ব্যাস বি, তার মানে যেটাই সমাস বাক্য, যেটাই ব্যাস বাক্য, সেটাই বিগ্রহ বাক্য। ক্লিয়ার? তাহলে বড় যে অংশটা থাকে সেটা হলো ব্যাস বাক্য, এবং ব্যাস বাক্য থেকে যে ছোট অংশটা পাই সেটাই হলো আমাদের সমস্ত পদ। এবং সমস্ত পদে 2টা অংশ থাকে, একটা হলো পূর্বপদ আর একটা হলো পরপদ। একটা হলো পূর্বপদ আর একটা হলো পরপদ। একটা হলো পূর্বপদ আর একটা হলো পরপদ। এই পরপদের আরো 2টা নাম আছে, একটা হলো উত্তরপদ। কি ভাইয়া? উত্তরপদ। আরেকটা নাম কি ভাইয়া? অন্তপদ। আরেকটা নাম কি ভাইয়া? অন্তপদ। অন্ত মানে কি ভাইয়া? অন্ত মানে শেষ, অন্ত মানে শেষ। ক্লিয়ার? স্যার মুখে যে সংজ্ঞাগুলো বললেন এইগুলো লিখে দিলে ভালো তো। ওকে 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 ওকে, থ্যাংক ইউ, অবশ্যই লিখে দেব। ওকে, তাহলে আমরা সমাসের উদ্দেশ্য একটু লিখে নিই। আর এইটা আচ্ছা আগে লিখে নিই আমরা। সমাসের উদ্দেশ্য বাক্য বা শব্দের সংক্ষেপণ করে। এটাও বলতে পারি যে বাক্য বা শব্দকে সংক্ষেপ করে শ্রুতি মধুরানে। আমরা সন্ধিতে যদি পড়ে থাকি, সন্ধির যে উদ্দেশ্যগুলো ছিল বা সন্ধির যে কাজগুলো ছিল, সেখানে কিন্তু আমরা এটা পাই যে সন্ধি কি করে? শ্রুতি মধুরানে, কারানে, ধ্বনির। তাহলে এখানে বাক্য বা শব্দের সংক্ষেপণ করে। এবং আমরা এটাও বলতে পারি যে বাক্য বা শব্দের মাধুর্য আনে। বাক্য বা শব্দের মাধুর্যতা আনে।
আচ্ছা, তো ভাইয়া আমরা ছিলাম এখানে, এই পর্যন্ত বোঝা গেছে কিনা সেটা বলো। সমস্ত পদের দুইটা পদ থাকে, একটা পরপদ আর একটা পূর্বপদ। পরপদের দুইটা নাম, একটা হলো উত্তরপদ আর একটা হলো অন্তপদ। অন্ত মানে কি ভাইয়া? শেষ পদ। তার মানে এই যে পরপদ, এটা যে শেষ পদ আছে সেটা। তাহলে ভাইয়া আমাকে বলতে হবে কমেন্টে যে এখানে পূর্বপদ কোনটা আর পরপদ কোনটা। মৌমাছির ভিতরে পূর্বপদ কোনটা, পরপদ কোনটা? মৌমাছির ভিতরে পূর্বপদ কোনটা, পরপদ কোনটা? তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই বলবে, এবং ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা অবশ্যই। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবে। তোমাদের এক একটি কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণা। আচ্ছা, একজন বলছে এমএসটি মৌ পূর্বপদ, মাছি পরপদ। গুড। সিফা না সাইফা? ভাইয়া কি লিখে দেবো? আশরাফুল হক কোনটা? ও উম্মে হাবিবা, পূর্বপদ সামনের অংশটা এবং পরপদ পেছনের অংশটা। ওকে, এইটা কোনো বইতে লেখা নাই, এইটা হয়তো তুমিই দিছো। নিজের মন মতো গ্রামার বানানো যাবে না, তবে বোঝার জন্য নিজের ক্ষেত্রে কার্যকর, বাট ওইটা কাউকে ফলো করানো যাবে না। মৌমাছি পরপদ ছিফা। ওকে ওকে ওকে, আচ্ছা আমি এবার আরেকটু বলি, ঠিক আছে ভাইয়া। মৌ হলো আমাদের পূর্বপদ, তাহলে এখানে আমরা যে পূর্বপদ লিখেছিলাম, এই মৌ সংগ্রহ করে যে মাছি, এখানে পূর্বপদ হলো আমাদের মৌ। ওকে, আর মাছিটা হলো কি ভাইয়া? পরপদ। মাছি কি ভাইয়া? পরপদ। তাহলে সমস্ত পদের ভিতরে যেইটা থাকে সেইটা আমরা এখন বুঝলাম যে দুইটা পদ থাকে, এবং দুইটা পদ মিলে একটা সমস্ত পদ হয়। এখন ভাইয়া এই যে মৌ এবং মাছি দুইটা পদ, এই পদগুলো কি ভাইয়া এর ভিতরে ছিল? মৌ ছিল ভাইয়া, মাছি কি ছিল? তাহলে ভাইয়া এই দুইটাকে আলাদা আলাদাভাবে কি পদ বলে? সমসমান পদ। কি বলে ভাইয়া? সমসমান পদ। কি বলে ভাইয়া? সমসমান পদ। তাহলে এখানে সমসমান পদ কি কি? মাছি এবং মৌ আলাদা আলাদাভাবে, এই যে এই পাশে। তাহলে সমসমান পদ কি? মৌ এবং মাছি। আচ্ছা, এইটা আবার কেউ যেন দ্বন্দ্ব সমাস ভেবো না যে মৌ এবং মাছি, মৌ ও মাছি, এটা যেন আবার করো না। তাহলে সমসমান পদটা কি ভাইয়া? এই যে এখানে মৌ আছে, এখানে মৌ ছিল, ওকে, মাছি এখানে আছে ভাইয়া, তাহলে মাছি আমাদের ব্যাস বাক্যে ছিল। তাহলে ব্যাস বাক্যে যে মৌ এবং মাছি ছিল, এই দুইটা মিলে যে আমাদের সমস্ত পদ হয়েছে, এই সমস্ত পদ হওয়ার কারণে এইটাকে আমরা আলাদা আলাদাভাবে সমসমান পদ বলতে পারি। কি বলতে পারি ভাইয়া? সমসমান পদ। সমসমান পদ। ওকে, ক্লিয়ার। তাহলে ভাইয়া একটু প্রথম থেকে দেখি। মৌ সংগ্রহ করে যে মাছি, তাকে বলি আমরা মৌমাছি। ও আর একটা কথা, এইটা হলো আমাদের মধ্যপদলোপী কর্মধারায় সমাস। মধ্যপদলোপী কর্মধারায় সমাস। ওকে, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। তাহলে আমরা মনে রাখব যে বড় যে অংশটা থাকবে সেটা হলো সমস্ত পদ,
সরি সমস্ত না, ব্যাস বাক্য মানে ব্যাসবি, ব্যাস বাক্যের দুইটা নাম আছে, একটা হলো সমাস বাক্য, একটা হলো বিগ্রহ বাক্য। তাহলে বড় যে অংশটা থাকবে সেটা হলো সমাস বাক্য হতে পারে, ব্যাস বাক্য হতে পারে, বিগ্রহ বাক্য হতে পারে। ওকে, এরপরে সমস্ত পদ যেটা সেটা আসবে ব্যাস বাক্য থেকে। তার মানে ব্যাস বাক্য থেকে যেই ছোট পদটা আসে সেটাই হলো আমাদের সমস্ত পদ। এবং ভাইয়া সমস্ত পদে দুইটা পদ থেকে, একটা হলো পূর্বপদ, একটা হলো পরপদ। এবং পরপদের দুইটা নাম আছে, একটা হলো উত্তরপদ, একটা হলো অন্তপদ। ওকে, আচ্ছা, এরপরে ভাইয়া সমাস কাকে বলে? একাধিক পদকে এক পদীকরণ করাকেই সমাস বলে। ভাইয়া তাহলে এখানে একাধিক পদ ছিল, 5টা পদ ছিল, 5টা পদকে এক পদীকরণ করেছে ভাইয়া মৌমাছি, মৌমাছি। ওকে, তো এখানে মৌমাছি একটা পদ করেছে, এবং তাহলে একাধিক পদকে এক পদীকরণ করছে। এবং পদের মিলন কি ভাইয়া? এখানে এই যে মৌ ছিল, এখানে ছিল মাছি, তাহলে দুইটাই তো পদ, তাহলে দুইটা পদ এখানে একসাথে বসেছে সমস্ত পদে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? পদের মিলন, এক পদীকরণ। সংক্ষেপণটা কি ভাইয়া? এটাকে যদি আমরা পুরো একটা বাক্য বলি, বা এই যে মৌ সংগ্রহ করে যে মাছি, তাহলে এটাকে সংক্ষেপ করে দিয়েছে না, সংক্ষেপণ করেছে মৌমাছি। এ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও। আচ্ছা ভাইয়া, এই যে আমরা সমস্ত পদ চিনলাম, এর আরো কিছু নাম আছে, সেই নামগুলো আমরা একটু লিখে নেব। চলো মার্কার দিয়ে লিখি। হ্যাঁ, সমাসবদ্ধ পদ এর নাম কি ভাইয়া? সমাসবদ্ধ পদ। আচ্ছা ভাইয়া, সমাসবদ্ধ পদ এর আরো একটা নাম সমাস যুক্ত পদ। এর আরো একটা নাম কি ভাইয়া? সমাস যুক্ত পদ। ওকে, তাহলে ভাইয়া সমস্ত পদেরও দুইটা নাম আছে, একটা হলো সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ ভাইয়া কাকে বলে? ব্যাস বাক্য থেকে যে ছোট অংশটি পাই আমরা সেটাকেই সমাসবদ্ধ বা সমস্ত পদ বলে। এটা একটু লিখে দিই, তাহলে তোমাদের জন্য ভালো হবে। আচ্ছা, সমাস কি কঠিন মনে হচ্ছে? সমাস কি কঠিন মনে হচ্ছে? ওকে, তাহলে সমস্ত পদ জিনিসটা কি ভাইয়া? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তার মানে ওই যে ব্যাস বি, ব্যাস বাক্য থেকে যে ছোট অংশ পাই তাকেই সমস্ত পদ বলে। ভাইয়া সমস্ত পদের আরো নাম আছে, একটা কি ভাইয়া বলেছে? সমস্ত পদের আর একটা নাম সমাসবদ্ধ পদ, সমাসযুক্ত পদ। ভাইয়া তাহলে সমস্ত পদ বুঝলাম, ব্যাস বাক্য কাকে বলে ভাইয়া? বা ব্যাসবি কাকে বলে ভাইয়া? ব্যাস বাক্য কাকে বলে? সমস্ত পদকে ভাঙলে যে অংশটা পাই, সমস্ত পদকে ভাঙলে যে অংশটা পাই সেটাই ব্যাস বাক্য। ওকে, তাহলে ভাইয়া সমস্ত পদ কাকে বলে? ব্যাস বাক্য থেকে যে ছোট অংশ পায় তাকে সমস্ত পদ বলে। ব্যাস বাক্য কাকে বলে? সমস্ত পদকে ভাঙলে যে অংশটা পায় তাকেই ব্যাস বাক্য বলে, বা বিগ্রহ বাক্য বলে এবং সমাস বাক্য বলে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? ওকে, সমাস আমার কাছে সহজ, গুড। সমাস কঠিন নাকি যে সহজ হবে না? সমাস তো সহজই, তাই না? আমরা এটাকে কঠিন বানাই, এটাকে আমরা কঠিন বানাই। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই অবশ্যই বলবা। অবশ্যই বলবা। আচ্ছা, যদি এই পর্যন্ত আমরা ক্লিয়ার হই তাহলে সমাসের যে প্রকারভেদ সেটাই যাব আমরা। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? এটা মুছে দিতে পারি আমি, এটা মুছে দিতে পারি এবং মুছে দিয়েছি।
আচ্ছা, সমাস। এখন সমাস কত প্রকার, কোনটা বোঝাবো আর একবার? সামিয়া ইসরাত, কোনটা? কোনটা বোঝাবো? ছয় প্রকার, ওকে। স্যার একবার বুঝাই দেন সেটা কোনটা, কি বুঝিয়ে দেবো বুঝতে পারিনি, আমি উপরের কমেন্টগুলো আসলে দেখি নাই। এই সবাই শেয়ার দিয়েছো? শেয়ার দিচ্ছ না, শেয়ার দাও, শেয়ার দাও। আর কি বুঝিয়ে দেবো একটু বলো। ও, সমস্ত পদের আর এক নাম কি? ও আচ্ছা আচ্ছা, সমস্ত পদের আর এক নাম কি এটা? ওকে। আচ্ছা ভাইয়া, সমস্ত পদের আর এক নাম আমরা বলেছিলাম সমাস যুক্ত পদ এবং সমাসবদ্ধ পদ। সমাস যুক্ত পদ, আর একটা বলেছিলাম সমাসবদ্ধ পদ। এই দুইটা তো তো আমরা ওখানে একটা উদাহরণ লিখছিলাম কি, মৌমাছি, তাই না? মৌমাছিটা আমাদের কি ছিল? সমস্ত পদ। ভাইয়া একটু ভালো করে দেখতে হবে এখানে যে সমাসযুক্ত পদ কিভাবে হয় বা সমাসবদ্ধ পদ কিভাবে হয়। আচ্ছা, এর যে অংশটা ছিল, ব্যাস বাক্য ছিল মৌ সংগ্রহ করে যে মাছি, তাই না? তো ভাইয়া এখানে দেখো, আমরা সমস্ত পদ কেন বলছি? সমস্ত পদ এই কারণেই বলছি যে পুরো অংশটা থেকে, পুরো 5টা পদ থেকে বা 2-এর অধিক পদ থেকে বা 2টা পদ থেকে যখন আমরা একটা ছোট্ট অংশ পাই, এই যে তুমি যদি এখন বলো কাউকে যে আমি একটা মৌ সংগ্রহ করে মাছি দেখেছি, তাহলে বিষয়টা কেমন হবে? আর যদি যে বলো এই রহিমা আমি তো একটা মৌমাছি দেখেছি, তাহলে কোনটা ভালো শোনাবে একটু বলো তো? বলো তো, মৌ মাছি ভালো শোনাবে নাকি মৌ সংগ্রহ করে যে মাছি? তুমি তোমার আম্মুকে যে বললে আম্মু আম্মু মৌ সংগ্রহ করে যে মাছি, সেই মাছি আমাকে কামড় দিয়েছে, তখন আম্মু বলবে মেয়ে আমার কি বলে, মেয়ে তো পাগল হয়ে গিয়েছে, তাই না? তো এটা বলা যাবে না। এই জন্য এই যে মৌমাছি, এইটা বলি আমরা। তুমি যদি আম্মুকে যে বলো আম্মু আম্মু আমাকে মৌমাছি কামড় দিয়েছে, আম্মু কিন্তু সাথে সাথে বুঝতে পারবে এবং সাথে সাথে তোমার একটু সেবা যত্ন করবে। ওকে, তো এই যে সমাসযুক্ত পদ কিভাবে হলো ভাইয়া? তাহলে এইটা থেকেই আমরা তো সমস্ত পদ পাচ্ছি, তাই না? এইটা হলো সমস্ত পদের আর এক নাম সমাসযুক্ত পদ। তার মানে এখানে যে আমরা ওই যে সমসমান পদের কথা বলেছিলাম না ভাইয়া, সমসমান পদ মিলে, অর্থাৎ 2টা সমসমান পদ মিলে একটা সমস্ত পদ হয়, 2টা সমসমান পদ মিলে একটা সমস্ত পদ হয়। তাহলে এই যে এখানে মৌ ছিল, এখানে মাছি, এখানে মৌ ছিল, এখানে মাছি, তাহলে এই কারণে আমরা এর সমাসযুক্ত পদ বলি। কেন বলি? 2টা পদ মিলে যে সমাসযুক্ত হয়েছে বা সমস্ত পদ হয়েছে, এই কারণে এটাকে আমরা সমাসযুক্ত বা সমাসবদ্ধ, অর্থাৎ যেইটা দিয়ে সমাসবদ্ধ হয় বা আবদ্ধ হয় সেটাকে আমরা সমাসবদ্ধ বা সমাসযুক্ত পদ বলি। বোঝা গেছে? ইভা নাইমা, সমস্ত পদের আর এক নাম কি বোঝা গেছে? এরপরে সবগুলা বলেন, বলে দেন কি বলবো সবগুলা। ও, প্রকার ভেদে যাব আমরা, হ্যাঁ। আচ্ছা, এই সমস্ত পদে যে সমাসযুক্ত বা সমাসবদ্ধ পদ, এটা কি বোঝা গেছে? সমস্ত পদের ওকে, আচ্ছা বোঝা গেছে কিনা সেইটা বলো।
ওকে, একটু দ্রুত জানাও তোমরা। আচ্ছা, আমরা প্রকার ভেদে যাব, সমাস কত প্রকার সেটা দেখবো আমরা। আশা করি বুঝতে পেরেছো, আর যদি না বোঝো তাহলে পরে আবার বলো। এখন প্রকার ভেদগুলো দেখি। আচ্ছা, সমাস প্রধানত পুরাতন যে বই ছিল সেই বইয়ে 6 প্রকার ছিল, আর নতুন যে বইটা যেটা বলেছিলাম 21-22 সেটাই 4 প্রকার দেওয়া আছে। তো আমরা 6 প্রকারই শিখবো। কি হবে 6 প্রকার শিখলে ভাইয়া? 6 প্রকার যখন শিখবো তখন ওই 4 প্রকারও থাকবে এবং আরও বাকি যে 2 প্রকার সেটাও থাকবে। তাহলে ভাইয়া পরীক্ষায় যদি প্রশ্ন আসে সমাস কত প্রকার, তখন কি অ্যান্সার করব? তাহলে পরীক্ষায় যদি আসে ভাইয়া সমাস কত প্রকার, অবশ্যই অপশনে যদি 6 থাকে, 4 যদি না থাকে তাহলে 6 দিবে, আর যদি 6 না থাকে তাহলে 4 দিবে। আর যদি দুইটাই থাকে তখন কি করব? আচ্ছা, যদি দুইটাই থাকে সেক্ষেত্রে 4 প্রকার দেওয়া উত্তম। কেমন? অর্থাৎ নতুন যে কারিকুলাম, যেই 9-10 যে ব্যাকরণ বইটা আছে সেখানে 4 প্রকার দেওয়া আছে। ঠিক আছে, ক্লিয়ার? এটা নিয়ে কোনো চাপ নেওয়া, কোনো দ্বন্দ্ব নেওয়া, কোনো ঝগড়া মারামারি কিচ্ছু করা যাবে না যে অমুক স্যার বা অমুক ভাই, ইয়ারুল ভাই বলেছিল সমাস 6 প্রকার দিতে, তাহলে ইনি বলছে 4 প্রকার। এইগুলো কখনোই করা যাবে না। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা শিখবো 6 প্রকার সমাস। 6 প্রকার সমাস, 6 প্রকার কি কি সেটা? সমাস 6 প্রকার কি কি? ওকে, আচ্ছা 6 প্রকার কি কি? আচ্ছা, এখানে আমরা একটু মনে রাখবো, আর আমরা যে পূর্বপদ এবং পরপদ চিনেছিলাম সেইটা কিন্তু এখন আমাদের কাজে লাগবে। পূর্বপদ এবং পরপদ সমস্ত পদ যে চিনতে পারবে না তার জন্য একটু কঠিন হবে। তো কঠিন কিছুই না, আমি তো আছি, তাই না? তোমাদের সাথে ইয়ারুল ভাইয়া তো আছে। তো সমাস যে 6 প্রকার সেটা আমরা দেখব। 1 নম্বরে দ্বন্দ্ব সমাস। কি সমাস ভাইয়া? দ্বন্দ্ব সমাস। আচ্ছা, 2 নম্বরে আমরা একটা, আচ্ছা আগে লিখি এরপরে আমরা ওইটা একটু করব। দ্বন্দ্ব দ্বিগু তৎপুরুষ। কর্মধারায় ওকে অব্যয়ভাব বহুব্রী। তাহলে সমাস 6 প্রকার কি কি? দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারায়, অব্যয়ভাব আর বহুব্রী। নতুন যে বইটা সেটা থেকে দ্বিগু এবং অব্যয়ভাব সমাসটা বাদ দেওয়া হয়েছে। দ্বিগু এবং অব্যয়ভাব সমাস বাদ দিয়ে মোট 4 প্রকার দেওয়া হয়েছে। তাহলে সমাস যে 6 প্রকার, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারায়, অব্যয়ভাব, বহুব্রী, এবং নতুন যে 4 প্রকার তার ভিতরে দ্বিগু সমাস এবং অব্যয়ভাব সমাসটাকে বাদ দেওয়া হয়েছে। ক্লিয়ার? গুড, মেহেদি হাসান, সুন্দর। ভাই সমস্ত পদ কত প্রকার ও কি কি? মানে সমস্ত পদের প্রকার ভেদ আছে? আচ্ছা, কোন বইতে? সমস্ত পদ কত প্রকার কি কি? সমস্ত পদকে প্রধানত 2টি অংশে ভাগ করা হয়, একটা হলো পূর্বপদ আর একটা হলো পরপদ। এবং সমস্ত পদের ভিতরে যে 2টা পদ থাকে সেটাকে আমরা পূর্বপদ পরপদ বলি। পরপদের আর এক নাম উত্তরপদ বা অন্তপদ।
এটা কি লিখছো সবাই? লিখছো লিখছো? সমাস যে 6 প্রকার। আচ্ছা, ওকে, সবাই শেয়ার করেছো? সবাই ক্লাসটা শেয়ার করো, হ্যাঁ। আচ্ছা, এখন দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারায়, অব্যয়ীভাব, বহুব্রী সমাস এছাড়াও এই যে 6 প্রকার ছাড়াও, এটা তো আমরা প্রধান বলি, বা এছাড়াও সমাস আছে। কি কি? প্রাদি সমাস, অলুক সমাস, আরেকটা কি? কি বলছে ওরা? আচ্ছা, নিত্য সমাস, ঠিক আছে, ওকে। তাহলে এখন এই যে প্রত্যেকটা কিন্তু সমস্ত পদ থাকবে, এবং সমাসের মূল যে খেলাটা সেটা হলো সমস্ত পদে কোন অর্থটা প্রধান হয়। আমি ঠিক যেইভাবে লিখবো সেইভাবেই খাতায় নোট করে রাখবা এবং প্র্যাকটিস করবা। যদি কখনো না বোঝো বা না বুঝতে পারো আজকের ক্লাসের পরে, তখন ভাইয়াকে এসে বললো যে ভাইয়া বুঝতে পারিনি, কিন্তু ক্লাসে থাকা লাগবে এবং বোঝা লাগবে। ওকে, তাহলে দ্বন্দ্ব সমাসে আমরা লিখব দুটি পদই প্রধান, দুটি পদই প্রধান, বা দুটি পদই প্রাধান্য পায়। আচ্ছা, দ্বিগু এবং তৎপুরুষ এবং কর্মধারায়, দ্বিগু তৎপুরুষ কর্মধারায়, দ্বিগু তৎপুরুষ কর্মধারায় আমরা এটাকে বলে থাকি দ্বিতক, দ্বিতক, দ্বিগু তৎপুরুষ কর্মধারায় দ্বিতক ভালোবাসে পরপদকে। তাহলে দ্বিতক ভালোবাসে কাকে? পরপদকে। দ্বিতক ভালোবাসে পরপদকে, তার মানে এই তিনটা সমাসের পরপদ প্রধান হয়, এই তিনটা সমাসের পরপদ প্রধান হয়। দ্বিগু তৎপুরুষ কর্মধারায় পরপদ প্রধান। অব্যয়ীভাব পূর্বপদ প্রধান, অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রধান। আচ্ছা, বহুব্রী সমাসে কোনো পদই প্রধান নয়, নতুন অর্থ দেয়। কোনো পদই প্রধান নয়। ওকে, তাহলে আমরা কি দেখলাম? দ্বন্দ্ব সমাসের দুটি পদই প্রধান এবং তিনটা সমাস মনে রাখবো। তাহলে সমাসের প্রকার ভেদগুলোও যদি আমরা পড়তে চাই তাহলে এইভাবে কিন্তু মনে রাখতে পারি। এক মিনিট, একটা ফোন আসছে। এইটা সবাই লিখে নাও। আচ্ছা, আমার একটা ফোন আসছিল বাসা থেকে, এই জন্য। এই সবাই এটা লিখছো? হ্যাঁ, দ্বিতক ভালোবাসে পরপদকে, এটা সবাই লেখো। দ্বিতক ভালোবাসে পরপদকে, সবাই লেখো। দ্বিতক ভালোবাসে পরপদকে। ভাইয়া সমাসের প্রকারভেদগুলো কিভাবে মনে রাখবো? ভাইয়া 1 নম্বরে ভাইয়া বলেছিল দ্বন্দ্ব সমাস, তারপরে তো আর মনে নেই। ভাইয়া বলেছিল দ্বিতক ভালোবাসে পরপদকে। তাহলে ভাইয়া দ্বন্দ্ব সমাসে দুটো পদই প্রধান হয়।
দ্বিতক, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, তিনটে পদই পরপদ প্রধান। আচ্ছা, ভাইয়া বলেছিল অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রধান হয়। ভাইয়া বলেছিল বহুব্রী সমাসে কোনো পদই প্রধান হয় না, কোনো পদই প্রধান হয় না। আচ্ছা, তাহলে আমরা এখন এই যে লিখলাম প্রকারভেদগুলো এবং কোন পদ কখন প্রধান হয় সেটাও লিখেছি পাশে। এখন আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখব। তাহলে দ্বন্দ্ব সমাসের যদি আমরা একটা উদাহরণ বলি তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু দুটি পদই আমাদের কি হবে, প্রধান হবে, সেহেতু আমরা কি লেখা যায়। আচ্ছা, আমি যদি বলি এটা যে বাবা মা, বাবা ও মা, তাহলে আমি যখন বলি বাবা মা, তাহলে এইটা হলো আমাদের সমস্ত পদ, এইটা হলো ব্যাস বাক্য। এই যে ব্যাস বাক্যটা লিখেছি বাবা ও মা, এখানে বাবা মা বলতে আমরা কি শুধু কি বাবাকে বোঝাই নাকি মাকেও বোঝাই? যখন বলি আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসে, তখন শুধু কি বাবাকে বোঝাই নাকি মাকে বোঝাই? দুইজনকেই বোঝাই। তাহলে এইটা অবশ্যই দ্বন্দ্ব সমাস। বাবা মা, ভাই বোন, খালা খালু, নানা নানি, মামা মামি, চাচা চাচি, এইগুলো হলো দ্বন্দ্ব সমাস। এটা হলো মিলন অর্থক। আচ্ছা, দ্বন্দ্ব সমাসটা নিয়ে যখন আলোচনা করব অবশ্যই আমি জাস্ট একটা করে উদাহরণ দিচ্ছি এবং তোমাদের বোঝাতে চেষ্টা করছি যে এইটা দ্বন্দ্ব সমাস কেন এবং এইটা দ্বিগু সমাস কেন। তাহলে বাবা মা এটা একটা দ্বন্দ্ব সমাস, এইটাকে বুঝছো সবাই? বুঝছো? নেটের কি হয়? হ্যাঁ, তাল ও তমাল। আচ্ছা, তাহলে দ্বন্দ্ব সমাস বুঝছি। আচ্ছা, দ্বিগু সমাস, এটাকে আমি গরু সমাস বলি, এটাকে আমি গরু সমাস বলি দ্বিগু সমাসকে। এই যে ভাইয়া দ্বি আছে, দ্বি মানে কি ভাইয়া? দুই। ওকে, এই যে দ্বিগু, এইটা দ্বিগু সমাস নিজেই একটা দ্বিগু সমাস। দ্বিগু সমাস কি ভাইয়া? একটা নিজেই একটা দ্বিগু সমাস। কিভাবে ভাইয়া? যদি দ্বিগু আমরা বলি এই যে, তাহলে এটার ব্যাস বাক্য হয় আমাদের দ্বি গোর সমাহার। দ্বি গোর সমাহার, এই গোর মানে গরু, দ্বি মানে দুই, তার মানে দুইটা গরুর সমাহারকে আমরা দ্বিগু সমাস বলি। এখন ভাইয়া একটু মনে রাখো, এটাকে আমি গরু সমাস কেন বলি? এই যে গরু ভাইয়া, গরুকে যদি আমি ছেড়ে দিই বা তার যে আটকে রাখি আমরা, তখন তাকে যদি মুক্ত আকাশে বা মুক্ত মাঠে ছেড়ে দিই, আকাশে তো ছাড়া যায় না, মুক্ত মাঠে আর কি। মনে করো ধানের ক্ষেতের সামনে তাকে আমি ছেড়ে দিলাম, এখন ওর কাজ কি? ও কি করবে? ধান ক্ষেতটাকে সাবার করে দেবে। তাহলে গরু যেমন পরের জমি বা নিজের জমি পরের জমি সে অবশ্যই কি করে? সাবার করে দেয়। ঠিক তেমনি দ্বিগু সমাস পরপদ প্রধান। তার মানে ভাইয়া গরু যেমন পরের ক্ষেতে বা পরের জমি নষ্ট করে, ঠিক তেমনি দ্বিগু সমাসও পরপদ প্রধান হয়। এই জন্য আমি এটাকে কি বলি? গরু সমাস। যদিও কোনো বইতে লেখা নেই, ঠিক আছে, যে গরু সমাস এটা। ওকে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে দ্বিগু সমাসে পূর্বপদে কিন্তু সংখ্যা থাকে এবং সংখ্যাবাচক বহুব্রী সমাসেও সংখ্যা থাকে। তো আমরা বুঝবো কিভাবে? দ্বিগু সমাসের সংখ্যা থাকলে যদি সেটা যদি পরপদকে অর্থাৎ পরপদকে বোঝায় তাহলে সেটাকে আমরা দ্বিগু সমাস ধরব, এবং সংখ্যাবাচক বহুব্রী সমাসে যদি কোনো পদই প্রধান না হয় সেক্ষেত্রে আমরা সেটাকে কি ধরব? সংখ্যাবাচক বহুব্রী। আচ্ছা, তো তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস কয়েক প্রকার আছে। তৎপুরুষ সমাসের একটা উদাহরণ আমরা দেখি। তৎপুরুষ সমাসে বিভক্তি ব্যবহার করা হয়, ঠিক আছে। তো তৎপুরুষ সমাস যেটা, সেটা আমরা কি বলতে পারি? যদি বলি বই পড়া, তাহলে এটার ব্যাস বাক্য হবে বইকে পড়া, বইকে পড়া।
আচ্ছা, কর্মধারয় সমাসের উদাহরণ কি ভাইয়া? কর্মধারয় সমাসের আমরা যেটা লিখছিলাম ওইটাও লিখতে পারি যে মৌ সংগ্রহ করে যে মাছি মৌমাছি। আবার এটাও বলতে পারি যে, দেখা যায় না কে, ওকে। আচ্ছা, বই পড়া, বইকে পড়া। আচ্ছা, কর্মধারয় সমাসের উদাহরণটা কি ভাইয়া? আমরা বলতে পারি মৌ সংগ্রহ করে যে মাছি। কর্মধারয় সমাস কয়েক প্রকার আছে। আচ্ছা, আমাদের দ্রুত যেতে হবে, ঠিক আছে। অব্যয়ীভাব সমাস কি? পূর্বপদ প্রধান, ঠিক আছে। যদি বলা হয় হা ভাত, হা ভাত তার মানে ভাতের অভাব, ভাতের অভাব। আচ্ছা, এরপরে বহুব্রী সমাসটা কি বলতে পারি আমরা? আচ্ছা, বহুব্রী সমাসে আচ্ছা, আমি জাস্ট শুধু একটা করে উদাহরণ লিখছি, এটা বুঝতে পারছো কিনা বলো। এরপরে আমরা এই যে প্রথম থেকে আলোচনা করব, দ্বিগু সমাস, দ্বিগু তৎপুরুষ, তারপরে দ্বন্দ্ব, এগুলো এখনই আলোচনা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ তুমি যদি আজকের ক্লাসটা করো তাহলে অবশ্যই কখনোই তোমার ভুল হবে না, ঠিক আছে। আচ্ছা, এই যে বহুব্রী সমাস না, বহুব্রী নিজে একটা বহুব্রী সমাস। সেটা কি? আমরা যদি বলি এই যে বহু, বহু মানে অনেক, ব্রী মানে ধান, তাহলে এর ব্যাস বাক্য হয় বহু ব্রী আছে যার। আছে যার, তার মানে যার অনেক ধান আছে বা অনেক আছে, তাকে আমরা একজন ব্যক্তি হিসেবে দেখি। এবং বহুব্রী হলো বহুব্রী আছে যার, সরি, আছে যার, বহুব্রী আছে যার। ব্রী মানে ধান, বহু মানে অনেক, এটা লিখে দিই। ধান, বহু মানে অনেক। আচ্ছা, এটা যে নতুন পদ দেয় বা নতুন অর্থ দেয় বা কোনো পদই প্রধান হয় না, সেটা কি? এখানে বহুব্রী বলেছিলাম। এই যে এখানে ব্রী মানে ধান, বহু মানে অনেক, এখানে ধানকে বোঝাচ্ছে নাকি অনেককে বোঝাচ্ছে? কোনোটাকেই বোঝাচ্ছে না। অর্থাৎ অনেক ধান যে ব্যক্তির আছে তাকে বোঝাচ্ছে, তার মানে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। এই জন্য বলা হয় বহুব্রী সমাস কি? নতুন অর্থ দেয় বা কোনো পদই প্রধান হয় না। এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো ভাইয়া? এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? সবার কি লেখা শেষ? আচ্ছা, এদিকে লিখলে তো হয়, তাই না? হ্যাঁ, কর্মধারয় সমাস 4 প্রকার। মেহেদি হাসান, গুড, তুমি খুব অ্যাক্টিভ, সুন্দর। নাই সীমা যার অসীম, গুড। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো? আমরা দ্বন্দ্ব সমাসের প্রকারভেদগুলো দেখব এবং ব্যাস বাক্য কিভাবে করে এবং ব্যাস বাক্য থেকে সমস্ত পদ কিভাবে হয় সেটা দেখব। পরীক্ষায় আমাদের কেমন প্রশ্ন আসে, প্রশ্ন তো আমরা একটুও অ্যান্সার করতে পারি না। কেন জানো? কারণ আমরা পড়ি ব্যাস বাক্য কিভাবে করতে হয়, কিন্তু পরীক্ষায় স্যারেরা কি করে? সমস্ত পদ দেয়। তাহলে ব্যাস বাক্য থেকে যদি এই যে বাবা ও মা, এখন এখান থেকে আমাদের ব্যাস বাক্য করতে হবে, কিন্তু পরীক্ষায় দেওয়ার কথা ছিল ব্যাস বাক্য আমাদের করতে হবে সমস্ত পদ, কিন্তু পরীক্ষায় দেয় সমস্ত পদ আমাদের করতে হয় ব্যাস বাক্য, মানে উল্টো। আচ্ছা, ক্লিয়ার না? তাহলে এটা মুছে দিয়ে আমরা দ্বন্দ্ব সমাসের যে প্রকারভেদগুলো বা দ্বন্দ্ব সমাস কি কি হয় সেটা দেখব, ওকে। তাহলে এটা আরেকবার বলে দিই, সমাস প্রধানত 6 প্রকার। নতুন যে বইটা সেটাই 4 প্রকার আছে, তার ভিতরে দ্বিগু এবং অব্যয়ীভাব সমাস বাদ, ওকে। তাহলে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ, কর্মধারায়, অব্যয়ীভাব, বহুব্রী। ভাইয়া কি বলেছে? দ্বিত্বক ভালোবাসে পরপদকে, এইটা ভাইয়া নোট করে রাখতে হবে। দ্বিত্বক ভালোবাসে পরপদকে, দ্বিত্বক ভালোবাসে পরপদকে, এটা নোট করে রাখতে হবে। তার মানে এর ভিতরে 3টা সমাস আছে, দ্বিগু সমাস, তৎপুরুষ, কর্মধারায় এবং ভালোবাসে। তার মানে সে ভালোবাসে কাকে? পরপদকে, পূর্বপদকে সে ভালোবাসে না, পছন্দ করে না, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা মুছে দিয়ে এই সবাই একটু ক্লিয়ার কিনা বলো, বলো। বুঝতে না পারলে অবশ্যই বলবা, আর ক্লিয়ার কিনা বলো, এমন করলে হবে?
তোমাদের জন্য এত কষ্ট করছে স্যারেরা, এবং ভাইয়া তো অনেক অল টাইম সারাদিন পরিশ্রম করে, তাহলে ভাইয়া যে এত কষ্ট করছে তোমাদের জন্য, তাহলে ভাইয়ার তো সম্মান রাখতে হবে, এবং তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যও ঠিক রাখতে হবে, লক্ষ্যে পৌঁছাতে হবে। আচ্ছা, দ্বন্দ্ব সমাস ভাইয়া যতটুক শিখেছি ততটুকের ভিতরে কোনো সমস্যা আছে, বা সমাস দেখলে কি ভয় পাবো আমরা? তাহলে দ্বন্দ্ব সমাস। আচ্ছা, দ্বন্দ্ব দ্বন্দ্ব মানে কি ভাইয়া? সম্পর্ক হতে পারে, সংঘাত হতে পারে, মিলন হতে পারে। দ্বন্দ্ব মানে কি ভাইয়া? সংঘাত, মিলন, সম্পর্ক হতে পারে। ওকে, তাহলে দ্বন্দ্ব মানে ভাইয়া কি হতে পারে? সংঘাত, মিলন, সম্পর্ক হতে পারে। ঠিক আছে, এখন দ্বন্দ্ব সমাস অনেক প্রকার আছে, অনেক। মিলন অর্থক দ্বন্দ্ব আসে, তারপরে সমার্থক অর্থক, এরপরে বিরোধ অর্থক, বিপরীত অর্থক, সমউচ্চারিত, তারপরে এইগুলো আমরা শিখবো, এখনই শিখবো। যেগুলো আমাদের পরীক্ষায় আসে সেগুলোই আমরা শিখবো। পরীক্ষায় যেগুলো আসে না সেগুলো আমরা অ্যাভয়েড করব। কারণ গাধার খাটুনি খাটনা আমরা খাটবো না, ঠিক আছে? গাধার খাটুনি খাটবো না। ওকে, তাহলে দ্বন্দ্ব মানে সংঘাত, মিলন, সম্পর্ক। এখন প্রত্যেকটা সমাসেই সমস্ত পদ থাকবে ভাইয়া, এবং সমস্ত পদের দুইটা পদ থাকবে, একটা হলো পূর্বপদ আর একটা হলো পরপদ। তো আমরা শিখেছি কি দ্বন্দ্ব সমাসের কাজটা কি ভাইয়া? দ্বন্দ্ব সমাসের কাজ দুটি পদই প্রধান। ভাইয়া লিখে নাও, দুটি পদ প্রধান। আচ্ছা, 2 নম্বর দিয়ে লিখবো যে ব্যাস বাক্য করার সময়, ব্যাস বাক্য করার সময় মাঝে ও এবং আর, ও এবং আর, ও এবং আর ব্যবহার করব। আচ্ছা, 3 নম্বরে মাঝে হাইফেন থাকে। ভাইয়া হাইফেন থাকে সমস্ত পদে, তাহলে মাঝে যে হাইফেন থাকে সমস্ত পদের মাঝে হাইফেন থাকে, বা মাঝে হাইফেন থাকে সমস্ত পদে। ভাইয়া তাহলে মাঝে হাইফেন যে থাকে সেটা কোথায় থাকে? সমস্ত পদে। এবং ব্যাস বাক্য করার সময় আমরা কি ব্যবহার করি? ও এবং আর। আর একটা কি ভাইয়া? দুটি পদই প্রধান হয়। এই যে ও দেখছো না, এই ও ব্যবহার করলেও হবে, তুমি যদি এবং করো তাও হবে, যদি আর ব্যবহার করো তাও হবে, সব থেকে বেশি ব্যবহার ও। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা যদি আমাদের পরীক্ষায় কিন্তু সমস্ত পদ দেয়, আমাদের পরীক্ষায় সমস্ত পদ দেয়, তাহলে আমি যদি এইভাবে বলি যে রাজা, রানী, তাহলে এইটা কোন সমাস হবে? অবশ্যই দ্বিগু সমাস হবে। কিভাবে হবে ভাইয়া? যখন আমরা রাজা রানী বলি তখন ভাইয়া যে 3টা শর্ত লিখে দিয়েছে সেই শর্তের ভিতরে পড়ে কিনা। প্রথম কথা ভাইয়া লিখেছে দুটি পদ প্রধান। এখন ভাইয়া এখানের যখন আমরা রাজা রানী বলি তখন কি আসলে দুটি পদ প্রধান হয় নাকি শুধু একটি পদ হয়? একটু দেখি। যখন রাজা রানী আমরা বলি তখন দুইজনকেই বোঝায়। যদি বলা হয় ভাইয়া বর বউ, বর বউ, তাহলে ভাইয়া শুধু কি বরকে বোঝায়? নো, বউকেও বোঝায়। তাহলে ভাইয়া প্রথম কথা ছিল দুটি পদই প্রধান। আচ্ছা ভাইয়া, মানলাম দুটি পদই প্রধান। তো আমাদের যদি পরীক্ষায় আসে যে রাজা রানী কোন সমাস, তাহলে ভাইয়ার 1 নম্বর যে শর্ত ছিল সেই শর্ত অনুযায়ী এটা দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? ভাইয়া বলেছিল 1 নম্বরে কি বলছে এরা? এই বোঝা যাচ্ছে? অবশ্যই অবশ্যই লক্ষ্যে, ইনশাল্লাহ ইনশাল্লাহ।
তো এটা বোঝা গেছে কি বলো? এই যে রাজা রানী, যদি আমাদের পরীক্ষায় আসে যে রাজা রানী কোন সমাস, তাহলে আমরা দেখেছি ভাইয়া বলেছে দুইটা পদই প্রধান এবং মাঝে যে হাইফেন থাকে সেটা থাকে সমস্ত পদে। তার মানে ভাইয়া এইটা যে সমস্ত পদ, এতে কোনো সন্দেহ নেই এই সমস্ত পদের ভিতরে ভাইয়া কি আছে, একটা হাইফেন আছে এবং দুটো পদকেই বোঝাচ্ছে। তাহলে এইটা অবশ্যই কি হবে, দ্বন্দ্ব সমাস হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যদি আমাদের এই সমস্ত পদ দিয়ে বলে রাজা ও রানী, এই যে রাজা রানী হাইফেন দিয়ে সমস্ত পদ দিয়ে যদি বলে যে এটা ব্যাস বাক্য করো, তাহলে ভাইয়া বলেছিল, ভাইয়া কি বলেছিল, ব্যাস বাক্য করার সময় কি লাগবে ভাইয়া, ব্যাস বাক্য করার সময় মাঝে ও এবং আর লাগবে। তাহলে এইটাকে যদি আমরা বলি যে রাজা ও রানী, তাহলে কি ভুল হবে ভাইয়া? রাজা ও রানী। আবার এই যে বর বউ, এটাকে যদি বলি আমরা বর ও বউ। আচ্ছা ঠিক আছে, তাহলে দ্বন্দ্ব সমাস কি চিনা গেল? এবার যদি ভাইয়া এই ক্লাসটা সবার জন্য সমাস ক্লাস, অর্থাৎ গ্রামারের যে ক্লাসগুলো হয় সেটা সবার জন্য হয়। তুমি যদি ইন্টারমিডিয়েটে পড়ে থাকো তাহলে তো অবশ্যই তোমার সমাস থেকে প্রশ্ন আসে। তো এই যে এখান থেকে যে প্রশ্ন আসে, যদি ব্যাস বাক্য করতে দেয় তাহলে এটা সংক্ষেপ একটা স্ট্রাকচার এইভাবে যদি আমরা লিখি তাহলে কি ভুল হবে ভাইয়া? কি যে পূর্বপদ, এটা অবশ্যই লিখে রাখবে সবাই, পূর্বপদ প্লাস ও এবং আর প্লাস পরপদ। এই যে লিখলাম পূর্বপদ প্লাস ও এবং আর, যে কোনো একটি ব্যবহার করব প্লাস পরপদ। তাহলে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য করার যে টেকনিক, এই যে পূর্বপদ প্লাস ও এবং আর যে কোনো একটা প্লাস পরপদ, তাহলে কি ভুল হবে? ভুল হবে? বোঝা গেছে? আচ্ছা বোঝা গেছে। তাহলে এই তিনটা যে শর্ত প্রাথমিক, দুটি পদই প্রধান, ব্যাস বাক্য করার সময় মাঝে ও এবং আর ব্যবহার করব, মাঝে হাইফেন থাকবে বা থাকে সমস্ত পদে। তাহলে ব্যাস বাক্য করবো কি, পূর্বপদ প্লাস, কোনো দেখা দেখি নেই ভাইয়ার এই স্ট্রাকচার থাকবে টেবিলের সামনে সাজানো, এবং টেবিলের সামনে সাজিয়ে রেখে তো পরীক্ষা দিতে গেলে হবে না ভাইয়া, এখানে সাজাতে হবে, এখানে। ঠিক আছে, যদি এখানে সাজাতে পারো তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন অ্যান্সার অবশ্যই করতে পারবা। আচ্ছা, তাহলে আমরা দ্বন্দ্ব সমাসের কয়েকটা প্রকারভেদ দেখব। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? দ্বন্দ্ব সমাস একবার বোঝাই দেন। আশরাফুল হক, তুমি কি বুঝতে পেরেছো? আশরাফুল হক, তুমি কি বুঝতে পেরেছো? সবাইকে বুঝতে পেরেছো? দ্রুত, আমরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছি, যদিও বেসিক থেকে শিখছি তো এই জন্য একটু আস্তে আস্তে যাচ্ছি, একদম বেসিক। আচ্ছা ঠিক আছে। এই আশরাফুল হক তুমি কই? আচ্ছা, মিম আক্তার জি স্যার, আবির খান জি স্যার, মিস হিউ নাকি এটা? আচ্ছা, সবাই বুঝতে পারছি না? তাহলে দ্বন্দ্ব সমাস যে কয়েক প্রকার হয় সেটা আমরা শিখবো। এখন 1 নম্বর দিয়ে লিখবা সবাই মিলনার্থক দ্বন্দ্ব সমাস। মিলনার্থক দ্বন্দ্ব। ভাইয়া আগেই বলেছি দ্বন্দ্ব মানে কি সংঘাত। সংঘাত কি ভাইয়া একজনের ভিতরে হয়? মিলন কি একজনের ভিতরে হয়? সম্পর্ক কি ভাই একজনের ভিতরে হয়? অবশ্যই দুইজন লাগে, তার মানে সমস্ত পদ লাগবে, এবং সমস্ত পদের ভিতরে দুইয়ের অধিকও হতে পারে, সেটা আমরা দেখব। সেটাকে বলে বহুপদী দ্বন্দ্ব সমাস। তো আমরা এখন দেখব মিলনার্থক দ্বন্দ্ব সমাস। ভাইয়া মিলনার্থক দ্বন্দ্ব সমাস কাকে বলে মনে রাখবা, সংজ্ঞা মুখস্থ করে আমরা কখনোই কোনো কাজ ঠিকভাবে করতে পারি না, কারণ আমাদের যে সিস্টেম সেই সিস্টেমে এক্সাম হয় যদি উল্টোটা। এই যে যেমন আমাদের দেওয়ার কথা ছিল ব্যাস বাক্য, আমরা করব সমস্ত পদ, কিন্তু আমাদের দেয় সমস্ত পদ, আমরা কি করি ব্যাস বাক্য করতে যে অনেকেই নাস্তে নাবুদ হয়ে যায়, নাস্তে নাবুদ। আচ্ছা, তো মিলনার্থক দ্বন্দ্ব হলো, মনে রাখবা, যে দ্বন্দ্ব সমাসে জোড়া শব্দ
যে দ্বন্দ্ব সমাসে জোড়া শব্দ, কি ভাইয়া? জোড়া শব্দ ভাইয়া, জোড়া শব্দ মিলনার্থক শব্দ বা বৈবাহিক সম্পর্ক যুক্ত শব্দ থাকে তাকে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলে। দ্রুত লিখবা সবাই, সংজ্ঞাটা লিখাতে চাইছিলাম না, তারপরেও লিখিয়ে দিলাম যাতে সারা জীবনের জন্য এটা রেখে দিতে পারো। তুমি তোমার ছেলে মেয়েকেও এটা পড়াতে পারবা, ঠিক আছে? যে দ্বন্দ্ব সমাসে জোড়া শব্দ, মিলনার্থক শব্দ বা বৈবাহিক সম্পর্ক যুক্ত শব্দ থাকে তাকে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলে। ভাইয়া বিবাহিত যত অর্থাৎ বৈবাহিক যত সম্পর্ক আছে, যত শব্দ আছে, সবগুলোই দ্বন্দ্ব সমাসের, মিলনার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। অর্থাৎ বিবাহিত যত সম্পর্ক, তার মানে এখন এইটা আবার ভুল বোঝো না যেন। ভাই বোন এটা মিলনার্থক দ্বন্দ্ব সমাস। আচ্ছা, তারপরে কি? খালা খালু এটা মিলনার্থক দ্বন্দ্ব সমাস। চাচা চাচি, নানা নানি, মামা মামি, দাদা দাদি সবগুলোই মিলনার্থক দ্বন্দ্ব সমাস। ভাইয়া এইটা হলো যে বৈবাহিক যে সম্পর্ক সেটাকে যুক্ত করে, সেটাই হলো আমাদের মিলনার্থক দ্বন্দ্ব সমাস। ভাইয়া জোড়া শব্দ বলেছিলেন, জোড়া শব্দ জিনিসটা কি ভাইয়া? জোড়া শব্দ হাঁস মুরগি, হাঁসের সাথে ভাইয়া মুরগি, অর্থাৎ হাঁস মুরগি বলে, হাঁস গরু কখনো বলে না। তাহলে ভাইয়া বাবা মা এটা হলো বৈবাহিক, তাহলে এটা কি হয়? বাবা ও মা, বাবা ও মা। আচ্ছা ভাইয়া, তারপরে জোড়া শব্দ বললেন হাঁস, তাহলে হাঁস ও মুরগি। ভাইয়া ক্লিয়ার? ভাইয়া গরু ছাগল, গরু ও ছাগল, গরু। ভাইয়া দ্বন্দ্ব সমাস থেকে খুব কম প্রশ্ন আসে, তো দ্বন্দ্ব সমাসটা একদম সহজ, পানির মতো। মা বাবা মাসি পিসি, স্যার বলেন তো 1 থেকে 100 পর্যন্ত এর ভিতরে। আচ্ছা স্যার বলেন তো 1 থেকে 100 পর্যন্ত এর ভিতরে 9 কয়টি আছে? সময় মাত্র 2 মিনিট। আচ্ছা ভাইয়া আমি তো বাংলা স্যার, তো ম্যাথ তেমন একটা পারি না, হ্যাঁ, তো আমার মনে হয় 20টি আছে। হ্যাঁ 20টে, একটু দেখে নিও, যদিও ভুল হতে পারে, 20টি থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা বাংলা এইটা বুঝছো কিনা সেইটা বলো। এই তাহলে মিলনার্থক দ্বন্দ্ব সমাস কি বোঝা গেছে? সবাই দ্রুত বলো। হ্যাঁ, নদী ও নালা 100%, পাহাড় পর্বত। আচ্ছা বোঝা যদি যায় তাহলে আমরা পরেরটায় যাব। তাহলে মিলনার্থক দ্বন্দ্ব সমাসটা জিনিসটা কি? যে দ্বন্দ্ব সমাসের জোড়া শব্দ, মিলনার্থক শব্দ বা বৈবাহিক সম্পর্ক যুক্ত থাকে, সেটাই হলো আমাদের মিলনার্থক দ্বন্দ্ব সমাস। ভাইয়া পরীক্ষায় দিল কি যে বর এবং বউ কোন অর্থক দ্বন্দ্ব সমাস? তাহলে আমরা অ্যান্সার করব কি? এটা সবাই লিখবা, এই যে বর ও বউ কোন অর্থক দ্বন্দ্ব সমাস, তার মানে বর বউ। সবাই দ্রুত দ্রুত। এই বর বউ কোন সমাস,
কোন অর্থক দ্বন্দ্ব সমাস? দ্রুত বলো, দ্রুত দ্রুত। আচ্ছা আমি বিরক্ত হইনি, তুমি অ্যান্সারটা বলো। আমি বিরক্ত হই না কখনো। টিচারের কাছেই তো কোশ্চেন করবা, তাই না? তো সমস্যা নেই, তুমি বলো। আমি যেটা জিজ্ঞেস করলাম যে বর ও বউ সবাই লিখবা যে কোন অর্থক দ্বন্দ্ব সমাস, এটা জিজ্ঞেস করেছি। মিলনার্থক, গুড। আতিকা আক্তার, জিহাদুল ইসলাম, বৈবাহিক অর্থে। ভাইয়া বৈবাহিক অর্থে না, তুমি ওখানে মিলন অর্থক দিবা। বৈবাহিক অর্থ আমি এটা তোমাদের বলেছি যে অর্থাৎ মনে রাখার জন্য যে বিবাহিত যত সম্পর্ক আছে সবগুলোই মিলন অর্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। অবশ্যই আমরা মিলন অর্থক দ্বন্দ্ব সমাস বলবো। ওকে, ক্লিয়ার। তাহলে এরপরে যাই আমরা। আচ্ছা ভাইয়া, তাহলে বড় বউ মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এরপরে যদি আমরা দেখি বিপরীত, বিপরীত অর্থক দ্বন্দ্ব সমাস, তাহলে এইটা কি হবে? যে এখান থেকে লিখে যে বিপরীত, অর্থাৎ যে সমস্ত পদে, যে সমস্ত পদে পূর্বপদ পরপদের বিপরীত অর্থ প্রকাশ করে তাকে বিপরীত অর্থক দ্বন্দ্ব সমাস বলে। দ্রুত লিখবা সবাই, সবাই দ্রুত লিখবা। যে যে সমস্ত পদে পূর্বপদ পরপদের বিপরীত অর্থ প্রকাশ করে তাকে বিপরীত অর্থক দ্বন্দ্ব সমাস বলে। আচ্ছা ভাইয়া, আমি যদি বলি আগুন, পানি। ওকে, সবাই এটা অবশ্যই খাতায় এইভাবে লিখবা। সমস্ত পদ লিখছি না আমরা, সমস্ত পদ প্লাস ব্যাস বাক্যও লিখে নেবা। তাহলে আগুন পানি লিখলাম, রাত দিন লিখলাম। আচ্ছা, এরপরে কি হয়? স্বর্গ নরক, জান্নাত জাহান্নাম। আচ্ছা, প্রত্যেকটাই দেখো বিপরীত অর্থ প্রকাশ করছে। অর্থাৎ আগুনের বিপরীত শব্দ কি? পানি, আমরা জানি। রাত এর বিপরীত কি? দিন। স্বর্গ, স্বর্গ মানে কি? যেটা সুখ শান্তির স্থান, অর্থাৎ হিন্দু ধর্মে স্বর্গ এবং নরক ব্যবহার করা হয়। স্বর্গ মানে যেখানে যারা ভালো কাজ করে সেখানে পৌঁছাবে, বা নরক যে খারাপ মানুষ বা খারাপ ব্যক্তি। জান্নাত জাহান্নাম, তার মানে জান্নাত যেখানে সুখ শান্তিতে থাকবে, জাহান্নাম কি? যেখানে চির অশান্তি এবং চির কষ্টের ভিতরে থাকবে। তাহলে এইটা হলো আমাদের বিপরীত অর্থক দ্বন্দ্ব সমাস। যেই দ্বন্দ্ব সমাসের দুটি পদই প্রধান হয় এবং বিপরীত অর্থ প্রকাশ করে সেটাই হলো বিপরীত অর্থক দ্বন্দ্ব সমাস। তাহলে ভাইয়া ব্যাস বাক্যগুলো কি হবে? আগুন ও পানি, আগুন ও পানি। তাহলে মাঝে সবগুলোর ও দিয়ে দেবো আমরা। আগুন ও পানি, রাত ও দিন, স্বর্গ ও নরক, জান্নাত ও জাহান্নাম। ক্লিয়ার? আলো অন্ধকার, গুড। ওকে, আচ্ছা, তাহলে বিপরীত অর্থক যে দ্বন্দ্ব সমাস এইটা আমরা বুঝতে পেরেছি, তাই না? দ্বন্দ্ব সমাস সবগুলোই শেষ। আমি পরেরটা যাই। অবশ্যই সবগুলোর ব্যাস বাক্য লিখে নিবা। আগুন ও পানি, প্রথমে সমস্ত পদ, পরে ব্যাস বাক্য লিখবা। আগুন ও পানি, রাত ও দিন, স্বর্গ নরক, জান্নাত ও জাহান্নাম। ওকে, মুছে দিলাম। লিখছো সবাই? এই সবাইকে ঘুমিয়ে গেছো?
সবাই লিখছো? হ্যাঁ, দা কুমড়া অবশ্যই। আচ্ছা, আমি এই জিনিসটা একটু বলে দিই। একটা আছে বিরোধর্থক আর একটা হলো বিপরীতর্থক। আচ্ছা, বিপরীতটা কি? যেটা সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে। আর যেটা বিরোধ কি? অর্থাৎ একটার সাথে আর একটা বিরোধের সম্পর্ক থাকে। যেমন দা কুমড়া, ওহি নকুল। ভাইয়া দা কুমড়া, এই যে বিরোধ, বিরোধ অর্থক। আচ্ছা, বিরোধ অর্থক কি? পূর্ব পদের সাথে পরপদের একটা বিরোধ সম্পর্ক থাকে। বিরোধ, বিপরীত না, বিরোধ। আচ্ছা, তাহলে পূর্ব পদের সাথে পূর্ব পদের সাথে পর পদের বিরোধ অর্থ প্রকাশ করে। বিরোধ, বিরোধ অর্থ প্রকাশ করে তাকেই বিরোধ অর্থক দ্বন্দ্ব সমাস বলে। ভাইয়া ওই যে দা কুমড়া, দা কুমড়া, তাহলে দা ও কুমড়া হবে ব্যাস বাক্য। ভাইয়া ওহি নকুল, ওহি, ওহি নকুল, ওহি ও নকুল। আচ্ছা, এইগুলো বিরোধ এবং বিপরীত অনেকটা মিলে যায়, তারপরেও সূক্ষ্মভাবে বিচার করলে এর ভিতরে বেশ কিছু পার্থক্য থাকে, ঠিক আছে? তো এই জন্য এটা বিরোধার্থক বলে। আবার সম উচ্চার বা সমার্থক শব্দ বা সমার্থক অর্থক দ্বন্দ্ব সমাস, ওইটাও প্রায় সেম। তো আমরা বিপরীত বা বিরোধ অর্থকে যদি দা কুমড়া তুমি লেখো তাহলে কাটবে না স্যার, ভুলও হবে না। অ্যান্সারে যদি দা কুমড়া থাকে যে নিচের কোনটি বিরোধার্থক দ্বন্দ্ব সমাস, অবশ্যই দা কুমড়া হবে কোশ্চেনে যদি থাকে। আবার যদি এটা থাকে নিচের কোনটি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, ওখানে বিরোধার্থকটা নেই, তার মানে এই যে দা কুমড়া এটা অবশ্যই বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসও হবে। কিন্তু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে এটার ভিতরে বেশ কিছু পার্থক্য পাওয়া যায়। তার মানে দা কিন্তু, দার বিপরীত শব্দ কিন্তু কুমড়া না। আমরা যেমন বিপরীত অর্থ প্রকাশ করলাম একটু আগে, রাত দিন, তাই না? তারপরে আমরা এই যে বললাম যে স্বর্গ নরক, জান্নাত জাহান্নাম, এরপরে আলো অন্ধকার, এগুলো কিন্তু আগুন পানি, এগুলো কিন্তু বিপরীত অর্থ। বাট দা কুমড়া কিন্তু বিপরীত অর্থ না। বিরোধ অর্থ কেমন? কুমড়া, অর্থাৎ দার কাজ কি? দা দিয়ে কোনো কিছু আমরা কাটি, এইটাই তো, কোনো কিছু কাটি। তার মানে কুমড়োটা যদি আমরা পাই তখন দাটা দেখি করি, কেটে দিই। এই জন্য দা এবং কুমড়ার সাথে যে সম্পর্ক সেটা হলো বিরোধার্থক। দা কুমড়া এটা অবশ্যই একটা বাগধারা যার অর্থ শত্রুভাবাপন্ন, এবং ওহিনকুল এইটাও একটা বাগধারা যার অর্থ শত্রুভাবাপন্ন। ক্লিয়ার? এই দ্বন্দ্ব সমাসই শেষ হয়নি, এখনই ক্লাস। আচ্ছা ভাইয়া, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি স্যার, শিক্ষা মানুষের মেরুদণ্ড জাতির, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আমরা আরেকটু ক্লাস করি। দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাসটা অন্তত শেষ করব। দ্বিগু সমাস একদম সহজ, দ্বিগু সমাসটা একটু শেষ করব, আর দ্বন্দ্ব সমাসটা শেষ করব, ঠিক আছে? শোনো, এই ক্লাসগুলো এখন করছি আমরা, এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং তোমরা যে সামনে এক্সাম দিবে সেই এক্সামের জন্য তোমাদের জন্য খুব ভালো হবে। আচ্ছা, সমার্থক অর্থক দ্বন্দ্ব সমাস। সমার্থক, আচ্ছা, সমার্থক অর্থ অর্থাৎ যেইটা একই অর্থ প্রকাশ করে, তার মানে সমস্ত পদে পূর্বপদ এবং পরপদ একই অর্থ প্রকাশ করে। তুমি যদি বলো ভাইয়া হাট বাজার, তাহলে হাট বাজার, ভাইয়া আমি সংজ্ঞা লিখে নিই, সংজ্ঞাটা ওই আগেরটার মতনই, সমস্ত পদে পূর্বপদ এবং পরপদ একই অর্থ প্রকাশ করে, সেটাই হলো আমাদের সমার্থক অর্থক দ্বন্দ্ব সমাস। তাহলে হাট বাজার, ভাইয়া হাট
বাজার তো বুঝলাম, হাটটা কি ভাইয়া? হাট দিয়েও বাজার বোঝায়, তার মানে হাট ও বাজার। ক্লিয়ার? আচ্ছা, যদি বলা হয় নদ নদী, আচ্ছা ভাইয়া নদ নদী, নদ কি আর নদী কি একই অর্থ প্রকাশ করায়, তার মানে নদ ও নদী। ভাইয়া আমি যদি বলি জামা কাপড়, ভাইয়া জামা তো বুঝলাম, কাপড়টাকে দিয়ে কি বুঝি আমরা? তার মানে জামা ও কাপড়। ওকে, তার মানে এটা হলো আমাদের সমর্থক অর্থক দ্বন্দ্ব সমাস। সমর্থক অর্থক দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, দাম দর, ঘর দুয়ার, গুড। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে সমর্থক অর্থক দ্বন্দ্ব সমাস কি? যেটা সমর্থ অর্থ প্রকাশ করে, পূর্বপদ এবং পরপদ একই অর্থ প্রকাশ করে। ভাইয়া আমরা কিন্তু এই যে মিলন, সম্পর্ক, সংঘাত এইগুলো কিন্তু দেখেছি। তার মানে দুটি পদই প্রধান আছে, আর মাঝে হাইফেন থাকছে, এবং ব্যাস বাক্য করার সময় কি করছি ভাইয়া? মাঝে ও এবং আর যে কোনো একটি ব্যবহার করলে তোমার হয়ে যাচ্ছে। তাহলে স্ট্রাকচার কি? পূর্বপদ প্লাস ও এবং আর প্লাস পরপদ। ওকে, তাহলে আমরা দেখবো বহুপদী দ্বন্দ্ব সমাস। কি দেখবো ভাইয়া? বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস। আচ্ছা ভাইয়া, বহুপদী মানে একের অধিক পদ থাকবে, অর্থাৎ এখানে আমরা এতক্ষণ দুইটা পদ দেখলাম সমস্ত পদে, তাই না? কিন্তু এখন সমস্ত পদে দুইয়ের অধিক পদ থাকবে। যদি বলা হয় সাহেব বিবি, সাহেব বিবি গোলাম, তাহলে এইটা ভাইয়া বহুপদী দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ। তার মানে কি? এই যে তিনটা পদ আছে, তিনটা পদ, এইটা হলো আমাদের সমস্ত পদ। সাহেব বিবি গোলাম বহুপদী মানে কি? অনেকগুলো পদ থাকবে, অর্থাৎ পূর্ব সমস্ত পদের ভিতরে দুইয়ের অধিক পদ থাকবে, সেটা হলো বহুপদী দ্বন্দ্ব সমাস। তাহলে এটার ব্যাস বাক্য কি হবে ভাইয়া? সাহেব বিবি ও গোলাম। ভাইয়া এইটা হলো ব্যাস বাক্য, সাহেব বিবি ও গোলাম। আমি যদি বলি ভাইয়া হাত পা, হাত পা নাক কান গলা, হাত পা নাক কান গলা, ভাইয়া এটাও বহুপদী দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তাহলে এর ব্যাস বাক্য কি হবে ভাইয়া? হাত পা নাক কান ও গলা, হাত পা নাক কান ও গলা, তুমি ও আমি। ওকে, এটা সর্বনাম। আচ্ছা, এটা হলো সর্বনাম দ্বন্দ্ব সমাস, অর্থাৎ সর্বনাম বলতে আমি তুমি, এটা সর্বনাম বা বহুপদী দ্বন্দ্ব সমাসের উদাহরণ। ঠিক আছে, আমি তুমি। যদি আমরা বলি ভাইয়া, তাহলে কি থাকবে? আমরা, এটা কি কেউ বলতে পারো? আমরা, ব্যাস বাক্যটা কি হবে? হাত পা নাক কান গলা মুখ চোখ। ওকে, ওকে ওকে। আচ্ছা ভাইয়া, আমি যেটা বললাম সেটা কি? আমরা, আমরা। হাত পা নাক, এই আমি যেটা বললাম আমরা, এর ব্যাস বাক্য কি হবে ভাইয়া? এটাও কিন্তু আমরা যখন বলি তখন থাকে সে, তুমি ও আমি। যখন আমরা বলি তখন সে, তুমি ও আমি থাকে। যখন তোমরা বলি তখন তুমি ও সে থাকে। যখন তোমরা বলি, এইগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তোমরা, তখন ব্যাস বাক্যটা কি হবে? তুমি ও সে। ওকে, আর আমরা যখন বলি সে, তুমি, আমি, এটা দেখা যাচ্ছে ঘুরিয়ে লিখলে যে তুমি সে ও আমি, কোনো সমস্যা নেই। আমি তুমি সে, ওকে, কোনো কোনো সমস্যা নেই। তবে যখন আমরা বলি তখন নিজেকে তো আগে বলি না, অন্যকে বলি। তার মানে সে থাকে, তুমি থাকো এবং আমি থাকি। ক্লিয়ার? আমি তুমি ও সে, কোনো ব্যাপার না। ওকে, তাহলে এই যে বহুপদী দ্বন্দ্ব সমাস, এরপরে আমরা শিখলাম এই যে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস, বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, সমর্থক অর্থক দ্বন্দ্ব সমাস, মিলন অর্থক দ্বন্দ্ব সমাস। ওকে, আচ্ছা, তো ভাইয়া এখন আমাদের আর একটা দ্বন্দ্ব সমাস শিখতে হবে, সেইটা হলো ভাইয়া অলুক দ্বন্দ্ব সমাস বা অলুক দ্বন্দ্ব সমাস। এইটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো অলুক দ্বন্দ্ব সমাস।
অলুক দ্বন্দ্ব সমাস। এইটা শিখে আমরা অলুক দ্বন্দ্ব সমাসটা একটু ক্লোজ করব, তারপরে আমরা দ্বিগু সমাসটা দেখব। অলুক, ভাইয়া অলুক মানে কি কেউ বলতে পারবা? ভাইয়া অলুক মানে কি কেউ বলতে পারবা? অলুক দ্বন্দ্ব সমাস অর্থাৎ অলুক মানেটা কি? আচ্ছা ভাইয়া, বহুপদী দ্বন্দ্ব সমাসে যে সমস্ত পদে দুইয়ের অধিক দ্বন্দ্ব সমাস থাকে, এই পদ থাকে, সমস্ত পদে দুইয়ের অধিক পদ থাকে বা দুই বা ততোধিক পদ থাকে, সেটাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলা হয়। অর্থাৎ বহুপদী মানে বহু অনেকগুলো পদ থাকে, দুইয়ের অধিক। এতক্ষণ তো আমরা দুইটা পদ শিখলাম। নাহিদ, এমডি নাহিদ, বোঝা গেছে ভাইয়া? ভাইয়া গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা তো দ্বন্দ্ব সমাস না। আমি জিজ্ঞেস করেছি অলুক মানে কি। অলুক মানে বিভক্তি লোপ পাবে না। অলুক মানে বিভক্তি লোপ পাবে না, ঠিক আছে? অর্থাৎ যেই সমাসে বিভক্তি যুক্ত হয় তাকেই অলুক দ্বন্দ্ব সমাস বলা হয় বা অলুক বলা হয়। ভাইয়া অলুক মানে কি? বিভক্তি যুক্ত হবে। বিভক্তি লোপ পাবে না, লোপ মানে হারিয়ে যাবে না, তোমাকে ছ্যাঁকা দিয়ে চলে যাবে না, ঠিক আছে? তাহলে অলুক মানে কি? বিভক্তি লোপ পাবে না। তাহলে যেই দ্বন্দ্ব সমাসে বিভক্তি যুক্ত হয় সেটাই হলো আমাদের অলুক দ্বন্দ্ব সমাস। ভাইয়া বিভক্তি কত প্রকার? বিভক্তি কত প্রকার? দ্রুত অ্যান্সার করো, দ্রুত। বিভক্তি এই অলংকার বলে কি আবার? আচ্ছা, বিভক্তি হলো 7 প্রকার, এটা একটু সবাই দ্রুত লিখে নাও। শূন্য বিভক্তি, প্রথমা, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। ওকে, বিভক্তি হলো এই যে 7 প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী বা ষষ্ঠ, সপ্তমী। এখন এই 7 প্রকারের যে বিভক্তি ব্যবহার করা হয় সেটা হলো প্রথমায় শূন্য বিভক্তি, প্রথমায় কোনো বিভক্তি ব্যবহার করা হয় না। তাহলে এইটা একটু ছক আকারে লিখো তোমরা, এখানে লিখবা বিভক্তি। আচ্ছা, বিভক্তি তাহলে প্রথমায় শূন্য বিভক্তি, দ্বিতীয়ায় কে রে, দ্বিতীয়ায় কে রে, তৃতীয়ায় দ্বারা দেয়া কর্তৃক, চতুর্থী কে রে। এটা কিন্তু তৎপুরুষ সমাস যখন করবো অবশ্যই লাগবে এই বিভক্তিগুলো। পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠীর র এর, সপ্তমী এ অন্তস্থা তে। ভাইয়া বিভক্তিগুলো ব্যবহার হয় কিভাবে? আমি যদি বলি মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। আচ্ছা ভাইয়া, এই যে মা এখানে কোনো বিভক্তি নাই, এই যে শিশুকে, শিশু একটা আলাদা শব্দ, তাহলে ওর সাথে কি আছে? কে বিভক্তি আছে। চাঁদ এখানেও কোনো বিভক্তি নাই, তার মানে এখানে দ্বিতীয়া বিভক্তি আছে, দ্বিতীয়া। এখানে শূন্য বিভক্তি, এখানেও শূন্য। দেখাচ্ছে এই যে এ বিভক্তি, তার মানে সপ্তমী। ক্লিয়ার? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে অলুক দ্বন্দ্ব সমাস যেটাই বিভক্তি যুক্ত হবে। ঠিক আছে, সবাই করেছো না?
আচ্ছা কমেন্ট পড়ি না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে। আচ্ছা তাহলে অলুক দ্বন্দ্ব সমাসে যেটা দুটি পদই প্রধান হবে এবং বিভক্তি যুক্ত থাকবে। যদি আমি বলি মায়ে ঝিয়ে, যদি বলি মায়ে ঝিয়ে, মায়ে ঝিয়ে, এই যে ময়াকার অন্তস্থায়কের মায়ে ঝিয়ে। যদি বলি দুধে ভাতে, আচ্ছা অলুক দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য করা একদম সহজ এবং অলুক, এই যে অলুক সমাস, এটা অলুক বহুব্রী আছে আর অলুক এই তৎপুরুষ আছে এবং অলুক দ্বন্দ্ব আছে, তিন প্রকার, অলুক বহুব্রী, অলুক তৎপুরুষ এবং অলুক দ্বন্দ্ব। তো অলুক এই যে দুধে ভাতে, তার মানে এর ব্যাস বাক্য হবে দৈরস্য, দুধে ও ভাতে, মায়ে ঝিয়ে, মায়ে ও ঝিয়ে। ক্লিয়ার? তাহলে অলুক দ্বন্দ্ব সমাস মানে যেখানে বিভক্তি যুক্ত থাকবে, যে এখানে এ বিভক্তি আছে, এখানেও এ বিভক্তি আছে, এখানেও এ, এখানেও এ। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? অলুক দ্বন্দ্ব সমাস ক্লিয়ার কিনা বলো? অলুক দ্বন্দ্ব সমাস ক্লিয়ার কিনা বলো? দেশে বিদেশে, গুড। তাহলে দেশে ও বিদেশে, ক্লিয়ার? ওকে। আচ্ছা দ্বিগু, দ্বিগু সমাসটা দেখবো আমরা এখন। তাহলে দ্বন্দ্ব সমাসের যে প্রকারভেদগুলো আমরা দেখলাম, তাহলে এর ভিতর থেকেই অবশ্যই যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা উত্তর করতে পারবো। আর যদি, ওকে ক্লিয়ার না? ঠিক আছে। তাহলে প্রশ্ন কেমন আসতে পারে, দেশে ও বিদেশে কোন সমাস? আচ্ছা অপশনে আছে দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারায়। আচ্ছা দেশে ও বিদেশে দুটি পদই প্রধান, তার মানে এটা অবশ্যই দ্বন্দ্ব সমাস হবে। আচ্ছা এরপরে যদি পরীক্ষায় আসে যে দেশে ও বিদেশে কোন অর্থক দ্বন্দ্ব সমাস, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব এর ভিতরে দেশে তার মানে দেশ, বিদেশে মানে বিদেশ, আচ্ছা তার মানে এ বিভক্তি আছে, অবশ্যই এটা অলুক দ্বন্দ্ব সমাস হবে। ক্লিয়ার? হ্যাঁ হাটে ও বাজারে, হাট বাজার, ঠিক আছে ক্লিয়ার? ওকে। আচ্ছা তাহলে দ্বন্দ্ব সমাস নিয়ে আর কোনো সমস্যা ইনশাল্লাহ ইনশাল্লাহ নাই। ওকে তো আমরা একটু দ্বিগু সমাসটা দেখব। তাহলে আমরা একটু দেখব দ্বিগু সমাস। ওকে অবশ্যই ক্লিয়ার, ঠিক আছে সুন্দর। ভাইয়া দ্বিগু সমাস নিজেই একটা দ্বিগু সমাস, আমি আগেও বলেছি এখনো বলছি, দ্বিগু সমাস নিজেই একটা দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাসকে যদি আমরা ভাঙি তাহলে পাই দ্বি গুর সমাহার। ওকে তাহলে আমরা ওই কনসেপ্টগুলো একটু লিখে নেব, শর্তগুলো কি কি। এই সব কোথায় হয়েছে? অবশ্যই পারবে, পারবে না কেন? তোমরা অবশ্যই পারবে। আশরাফুল হক না? হ্যাঁ অবশ্যই পারবা। আচ্ছা শুধুমাত্র দ্বিগু সমাসটা জাস্ট, এরপরে তোমরা যেটা বলবা দ্বিগু সমাসটা, দ্বিগু সমাস সহজ এবং ছোট্ট, একটু দেখো ইনশাল্লাহ ইনশাল্লাহ বুঝতে পারবা, কোনো সমস্যা হবে না। দ্বিগু সমাসটা, হ্যাঁ আচ্ছা 1 নম্বর দিয়ে আমরা লিখব দ্বিগু সমাসে ভাই কোন অর্থ প্রদান হয়? তিনটা, তার মানে দ্বিতক, তার মানে দ্বিগু আছে, তাহলে পরপদ, পরপদ প্রধান। ভাইয়া দ্বিগু সমাসই লাস্ট, দ্বিগু সমাসটা একটু শিখবো। ওকে সবাই একটু দেখো। হ্যাঁ আচ্ছা 2 নম্বরে পরপদ প্রধান হবে। ওকে 2 নম্বরে আমরা লিখব যে, আচ্ছা আচ্ছা জাস্ট এইটা শেষ, পরপদ প্রধান দ্বিগু সমাসে এবং ব্যাস বাক্য করার সময় পূর্বপদ পূর্বপদ প্লাস পরপদ প্লাস সমাহার বা যোগফল, সমাহার বা যোগফল।
3 নম্বরে যেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো পূর্বপদের সংখ্যা শেষ। আমাদের দ্বিগু সমাস শেষ, পূর্বপদের সংখ্যা থাকবে আচ্ছা আচ্ছা। তাহলে পরপদ প্রধান ব্যাস বাক্য করার সময় পূর্বপদ প্লাস পরপদ প্লাস সমাহার হবে। আচ্ছা, এরপরে আমাদের হলো পূর্বপদে কি থাকবে, একটা সংজ্ঞা থাকবে। আচ্ছা, তাহলে দ্বিগু সমাসটা পূর্বপদ এটা ছিল সমস্ত পদ। তাহলে ভাইয়া সমস্ত পদের ভিতরে দ্বি মানে 2, তাহলে দ্বি মানে কি ভাইয়া 2, তাহলে সংখ্যা আছে। আচ্ছা, আমরা যখন ব্যাস বাক্য করেছি তখন অবশ্যই সমাহার ব্যবহার করেছি, ঠিক আছে। তাহলে দ্বিগর সমাহার আমরা চিনবো যে পূর্বপদের সংখ্যা আছে কিনা এবং পরপদ প্রধান কিনা, তখনই আমরা মাঝের এই যে ব্যাস বাক্যটা করতে পারবো এবং বুঝতে পারবো যে এটা আসলে দ্বিগু সমাস। তাহলে পূর্বপদে যদি সংখ্যা থাকে, আমি যদি বলি ত্রিফলা, ত্রিফলা কি হবে, চৌরাস্তা, চৌরাস্তা, ত্রিফলা চৌরাস্তা। 2 আনা, 2 আনা। আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনই শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে ত্রিফলা তার মানে এই যে ত্রি মানে 3, ত্রি মানে কি ভাইয়া 3, ত্রি মানে কি 3। আচ্ছা, তাহলে ত্রি মানে কি দেখলাম আমরা 3, তাহলে এর ব্যাস বাক্যটা কি হবে, মাঝে যদি 3 লেখো ব্র্যাকেট দিয়ে তাও হবে, আর যদি না লেখো তাও সমস্যা নেই। তাহলে এই যে ফলা, তাহলে ত্রিফলার সমাহার, ত্রিফলার সমাহার। দ্বিগু সমাস কিন্তু শেষ, অর্থাৎ পূর্বপদের সংখ্যা আছে। আচ্ছা, পরপদ প্রধান, ওকে। তাহলে চৌরাস্তা, যখন চৌরাস্তা বলি তখন কি 4কে বোঝায় নাকি রাস্তাকে বোঝায়? অবশ্যই রাস্তাকে বোঝায়। তাহলে এইটা আমাদের কি হবে, 4 রাস্তার সমাহার, রিজু। আচ্ছা, তিন ফলের সমাহার। আচ্ছা, আমরা এখানে একটু পার্সোনাল কথা না বলি, ঠিক আছে? যেহেতু এখানে ক্লাস নিচ্ছে, অনেকে ক্লাস করছে বিভিন্ন জায়গা থেকে, এখানে আমরা একটু পার্সোনাল কথা কম বলি, পার্সোনাল কথা না বলি। আচ্ছা ভাইয়া, তাহলে 2 আনা কি হবে, 2 আনির সমাহার। চৌরাস্তা কি হবে, চৌরাস্তার বা 4 রাস্তার সমাহার। ক্লিয়ার? তাহলে ভাইয়া সমাহার বা যোগফল ব্যবহার করব, তবে সমাহার ব্যবহার করা উত্তম এবং সমাহারই ব্যবহার করা হয়। তাহলে এই যে আমরা দ্বিগু সমাসটা দেখলাম, দ্বিগু সমাসের আর জাস্ট একটা ছক আমরা লিখব। যদি দেখো, যদি সমস্ত পদে থাকে, এই যে এখানে আনা আছে না, তাহলে সমস্ত পদ, সমস্ত পদে থাকবে। আচ্ছা, ব্যাস বাক্যে বসবে, ওকে। হ্যাঁ, পঞ্চবটের সমাহার, গুড। আচ্ছা, সমস্ত পদে যদি আনা থাকে, আচ্ছা সমস্ত পদে যদি আনা থাকে তাহলে আমরা লিখবো আনি ব্যাস বাক্য করার সময়, ওকে। তাহলে যদি থাকে বট, তাহলে আমরা লিখবো বটি, ওকে। যতটুকু লাগে, ওকে। আচ্ছা, এরপরে যদি থাকে পদ, তাহলে লিখবো পদি, ওকে। আচ্ছা, এরপরে যদি থাকে বর্ষ, অব্দ বা বর্ষ, অব্দ, তাহলে লাগবো অব্দি। এটা সবাই কিন্তু তুলে নাও, হ্যাঁ, এটা সবাই কিন্তু তুলে নাও। সংখ্যা বোঝাই, 3 ফলের সমাহার। আচ্ছা,
তাহলে হবে নদ। তোমরা যেহেতু অনেক ব্যস্ত সেহেতু ক্লাসটা শেষ করে দেবো অবশ্য। আচ্ছা, এগুলো একটু লিখে নাও সবাই। দেখা যাচ্ছে কি নিচে? ওহো, দেখা যাচ্ছে না না নিচে। আচ্ছা, এই যে অব্দ পর্যন্ত বোঝা যাচ্ছে না? হ্যাঁ, অব্দ পর্যন্ত বোঝা যাচ্ছে। তো তো অব্দর পরে আমি লিখছি যে, আচ্ছা নিচে ওটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো অব্দর পরে আমি লিখছি যেটা, সেটা হলো নদী। যদি নদী থাকে তাহলে হবে নদ। এটার উদাহরণ আমরা কি বলতে পারি? 13 নদী। 13 নদী। ভাইয়া তাহলে এর ব্যাস বাক্য কি হবে? পূর্বপদের সংখ্যা আছে। আচ্ছা, পূর্বপদে সংখ্যা আছে, পরপদের অর্থ প্রধান। যখন বলে 13 নদী তখন 13কে বোঝায় না, নদীকে বোঝায়। তার মানে এটা হবে 13 নদের সমাহার। 13 নদের সমাহার। আচ্ছা, তারপরে লিখছিলাম যদি থাকে বর্ষ তাহলে হবে বার্ষিক। বর্ষ থাকলে কি হবে ভাইয়া? বার্ষিক। যদি বলা হয় শতবর্ষ, সরি, যদি থাকে বার্ষিক তাহলে বর্ষ হবে। শতবার্ষিক থাকলে শতবর্ষের সমাহার। শত বার্ষিক তাহলে আমাদের হবে শত বর্ষের সমাহার। আচ্ছা, তারপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো যদি থাকে সুর তাহলে হবে সুরি। সুর থাকলে কি হবে? সুরি। সুর থাকলে সুরি। যদি আমরা বলি পরশুর, তাহলে পরশুর মানে 5 বোঝায়। তৎকালীন সময়ে 5 অর্থাৎ শেরকে বোঝানো হতো আর কি। শের। আচ্ছা আচ্ছা, সরি সরি। যদি বলা হয় পরশু, পর সমস্ত পদে দেখা যাচ্ছে প র দন্ত তাহলে আমরা লিখবো 5 শেরের সমাহার। 5 শেরের সমাহার। 5 শেরের সমাহার। আচ্ছা, যদি আনা থাকে, যে আনা লিখছিলাম 2 আনা, তার মানে 2 আনির সমাহার। পঞ্চবটি বা পঞ্চবট, পঞ্চবটির সমাহার। পদ যদি থাকে তাহলে আমরা পদই লাগবো। অব্দ থাকলে, শত অব্দ থাকলে শত অব্দির সমাহার। যদি নদ থাকে 13 নদীর সমাহার। যদি 7 সমুদ্র থাকে তাহলে 7 সমুদ্রের সমাহার। দ্বিগু সমাস বোঝা গেছে কি বলো একটু? 13 নদীর সমাহার। স্যার আমরা ব্যস্ত না, ওকে। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আচ্ছা, আমাদের ক্লাসে কেউ সমস্যা করেনি? হ্যাঁ, আমরা সবাই শিখতে আসছি এবং ইনশাল্লাহ সবাই শিখেই যাব এখান থেকে। সবাইকে ক্লিয়ার এ পর্যন্ত? যেগুলো আমি এই যে ছক লিখছিলাম এইটার বাকিটা, এই যে অব্দ পর্যন্ত দেখা যাচ্ছে, অব্দের উপরে এই যে আমি লিখছি তোমার হলো নদী এবং নদ, তারপরে লিখছি বর্ষর বার্ষিক, আর এই যে পরশু 5 শেরের সমাহার, এটা লিখছি। তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? কোনটা বোঝাবো? আশরাফুল হক, আরেকটা বার বলো ভাইয়া, কোনটা বোঝাবো? আচ্ছা, সমাস কি সহজ না কঠিন মনে হচ্ছে বলো তো? আচ্ছা জি, সবাই কি আমরা ক্লিয়ার? ক্লিয়ার সবাই?
আচ্ছা, ক্লিয়ার যদি হই তাহলে আমরা কি ক্লাসটাকে আর একটু এগিয়ে নিয়ে যাব নাকি এখানেই? রিজু স্যার, এটা কঠিন না, এটা সহজ। ইনশাল্লাহ ইনশাল্লাহ সহজ। আচ্ছা, আরেকবার প্রথম থেকে বুঝিয়ে দেব দ্বিগু সমাসটা, আশরাফুল হক। ওকে ওকে। আচ্ছা, ওকে 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 ওকে। জি। আচ্ছা, ছকটা একটু দেখি আমরা, হ্যাঁ। আচ্ছা, ছক বলতে আমরা যদি প্রথম থেকে একটু ভাবি যে দ্বিগু সমাসটা কি, আসলে আমি আরেকবার জাস্ট 2 মিনিটের ভিতরে সবগুলো আলোচনা করব, ঠিক আছে? সবগুলো বলতে দ্বিগু সমাসের, হ্যাঁ। আচ্ছা ওকে, আজকে এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, দ্বিগু সমাসটা কি? পূর্বপদে ভাইয়া কি থাকে? সংখ্যা থাকে। ওকে।